কি রে তে, তোর সাজগোজ হলো? বিয়েটা তো মনে হচ্ছে তোরই আজকে। শাড়িটা পরতেই তো সময় চলে যাচ্ছে, তুই তো জানিস আমি শাড়ি পরতে পারি না। কি লাগছে তোকে মাইরি? আমি ছেলে হইলে তো আমি পুরা টাস্কি খাইতাম তোর উপরে। উফ, মাল লাগ রही हो मेरी জান, পুরি মাল। আয় একটা কিস করি তোরে। ধুর, যা, সর, সব সময় তোর এইসব ফাজলামি, এসব উল্টোপাল্টা কথা বন্ধ কর। সবাই কি চলে এসেছে? সবাই বলতে তুমি কি তার কথা বলতেছ? কি? আমি আবার কার কথা বলবো? জানি জানি, সবই বুঝি। জেকে ভাইয়ার কথা মনে মনে বলতেছ। চলে আসছে, অনেক আগেই আসছে। খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বুঝতেছি না কেন আমাকে কি জিজ্ঞেস করতে এসে আবার চলে যায়। তোকে মনে হয় খুঁজতেছে। ধ্যাত, আমার কেন খুঁজবে? আমার কি খুঁজতে ওর বয়েই গেল। সর, আমাকে যেতে দে। আজকে তো তোকে দেখে পুরা ফিদা হয়ে যাবে ভাইয়া। ফালতু কথা বলিস না। পুরো বাড়ি আজ সেজে উঠেছে তের খালাতো বোন জেহোপের বিয়েতে। আজ তার গায়ে হলুদ। তেরা 5 খালাতো ভাই বোন, 3 বোন আর 2 ভাই। 3 বোনের মধ্যে জেহোপেরই আগে বিয়ে হয়ে যাচ্ছে, আর 2 ভাই সুগা এবং জেকে। তে আর জিমিন খুব সুন্দর করে শাড়ি পরেছে আজ। জিমিন আগেই নিচে চলে গেছে জেহোপের কাছে, আর তের শাড়ি পরতে একটু দেরি হয়ে গেল। সে নিচে নামবে সিঁড়ি দিয়ে, ঠিক তখনই তার হাত কেউ একজন ধরে তাকে হ্যাচকা টান দিয়ে সিঁড়ির এক পাশে নিয়ে যায়। নিজের শরীর দেখানোর কি খুব ইচ্ছা? সবই তো বের হয়ে আছে, কাকে দেখাতে চাস এগুলা? মানে? তে নিচের দিকে তাকিয়ে দেখে তার শাড়ির কুচিগুলো সব খুলে গিয়েছে এবং তার নাভির অংশ পুরোটাই উন্মুক্ত হয়ে গেছে। সে জিভ কেটে বলে, খেয়াল করিনি জেগে ভাইয়া। তা করবি কেন? শরীর দেখাইতে তো কত ভাল লাগে তোর, তা তো আমি জানি। তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? তুমি সব সময় আমার সাথে এমন করো। জেকে হাঁটু গেড়ে বসে তের শাড়িতে কুচি দিয়ে সেই কুচি পেটিকোটের ভেতর গুজে দেয়। জেকের হঠাৎ এই কাণ্ডে খুব লজ্জা পেয়ে যায় তে। উঠে দাঁড়িয়ে আবার বলে, কেমন করি তোর সাথে? তবে তোর নাভির পাশের তিলটা দেখলে কিন্তু মাতাল মাতাল লাগে। ঢেকে রাখ, এই তিল যদি কেউ দেখে পরিণাম কিন্তু ভালো হবে না। এই বলে জেকে চলে যায়। সব সময় তুমি কেন এমন করো আমার সাথে? তোমাকে আমি আজও বুঝতে পারলাম না। কখনো কখনো মনে হয় তুমি হয়তো আমাকে ভালোবাসো, আবার কখনো মনে হয় তুমি আমাকে সেই চোখেই দেখো না। আমি যে তোমাকে ভালোবাসি সেটা কি তুমি বোঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? এসব কথা বলে তে নিচে চলে যায় জেহোপের কাছে। সেখানে গিয়ে দেখতে পায় সবাই হলুদ মাখামাখি শুরু করে দিয়েছে। জিমিন দৌড়ে এসে তেকে হলুদ মাখিয়ে দেয় অল্প করে। এবার তারা দুজন গিয়ে সবাইকে হলুদ মাখানো শুরু করে। জেকে দূর থেকে দাঁড়িয়ে সব দেখতে থাকে। সুগা মাঝখান থেকে এসে জিমিনকে ইচ্ছে মতো হলুদ মাখিয়ে দিয়ে চলে যায়। কি করলি ভাই তুই এটা? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। কি করবি তুই? দেখে কি করতে পারিস? এই বলে সুগা আর জিমিনের মাঝে হলুদ মাখামাখি হতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। তে তখন একাই দাঁড়িয়েছিল। এত ভিড়ের মাঝে হঠাৎ তের হাত ধরে কেউ একজন টেনে নিয়ে যেতে থাকে। পেছনের অবয়ব দেখে সে বুঝতে পারে এটা তার জেকে ভাইয়া। তেকে একটা রুমে নিয়ে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড় করায়। এবার হাতে থাকা হলুদের কিছুটা অংশ জেকে তার 2 গালে মেখে নেয়। এরপর আস্তে আস্তে এক গাল তের এক গালের সাথে আলতো করে ছুঁয়ে দেয়। এতে করে তার গালে থাকা হলুদের তের গালে লেগে যায়। ঠিক তেমনইভাবে অন্য গাল ছুঁয়ে দেয় তের গালে। কি কি করছো ভাইয়া এটা? হলুদ মাখিয়ে দিলাম তোকে। কিন্তু এইভাবে? এভাবে কিভাবে? বুঝো না বোনা ভান করো না। জেকে তের আরও কাছে গিয়ে বলে, তোর এই মুখটা আমার বড্ড প্রিয়। যখন তোকে খুব দুর্বল লাগে, যখন তোকে খুব অসহায় লাগে, সেই মুখটা আমার বড্ড প্রিয়তে। আমার ছোঁয়া হলুদে তোকে বেশ লাগছে তো? আমি যতক্ষণ না বলবো এই হলুদ যেন গা থেকে না মোছে। কিন্তু এই বলে জেকে চলে যায়। তে বুঝতে পারে না এই হলুদ সে কিভাবে রাখতে পারে। আর কিছু না ভেবে সে আবার নিচে চলে যায়। নিচে গিয়ে দেখতে পায় জেহোপের শ্বশুরবাড়ি থেকে কয়েকজন ছেলে মেয়ে এসেছে। সেখানকারই একটা মেয়ের সঙ্গে জেকে কথা বলছে। মেয়েটা বেশ সুন্দরী, আর তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা একজন আরেকজনের বেশ ক্লোজ। এরই মাঝে জিমিন চলে আসে।
মেয়েটা কে বলতো? দেখ কিরকম ঢলে পড়তেছে। মানে ছেলে মানুষ দেখে না জীবনে, ছেলে দেখলে ঢলে পড়ার ইচ্ছা হয়। আজব মেয়েগুলা। কি রে, তুই কি জেলাস নাকি? একটা চর খাবি শালা। না না, ঠিক আছে, জেলাস হওয়া স্বাভাবিক। তোর জায়গায় আমি থাকলে আমিও হইতাম। চুপ থাকবি? মেয়েটার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলে জেকে। কথা বলতে বলতে মেয়েটা জেকের কাঁধে হাসতে হাসতে কয়েকবার হাতও রাখে, যেটা তের একদমই পছন্দ হয় না। এমন সময় তার সাথে কথা বলতে আসে জেহোপের বাড়ি থেকে আসা একটা ছেলে। আরে তে না, এখানে একে দাঁড়িয়ে কি করছো? চলো তোমাকে একটু হলুদ পাখিয়ে দিই। আরে না না, এমনি দাঁড়িয়েছিলাম। উপরে চলে যাবে এখনই। এখনই যাবা মানে? একটু হলুদ না মাখিয়ে তোমাকে কোথাও ছাড়ছি না। প্লিজ এরকম করবেন না। এমনি ভূত হয়ে আছি, দেখতেই তো পাচ্ছেন। কোনো কোনো না শুনবো না। তে না করতে যাবে, ঠিক এমন সময় ছেলেটা যেই তের গালে হলুদ মাখাতে যাবে তে তখনই দৌড় দেয়, আর ছেলেটাও তার পেছন পেছন দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তে হঠাৎ নেমে যায় এবং তাকে যখনই ছেলেটা হলুদ লাগাতে আসবে ঠিক তখনই জেকে তার সামনে এসে হাতটা শক্ত করে ধরে বলে, ও যখন লাগাতে চাইছে না তখন জোর করে হলুদ লাগানোর তো কোনো মানে হয় না, হয় কি? তাই আমার মনে হয় জোর জবরদস্তি না করাই ভালো। আরে ভাইয়া, আপনি আবার আসছেন কেন মাঝখানে? সরেন দেখে ওকে একটু হলুদ লাগাই। তের সে সময় মাথা গরম হয়ে যায়। ওর বিষয়ে কেন জেকে মাথা গলাচ্ছে সেটাই সে ভেবে পায় না। সে যখন অন্য একটা মেয়ের সাথে কথা বলে তখন তো তে গিয়ে বলে না যে কেন কথা বলছো, তাই সে বলে বসে, ঠিকই তো আছে ভাইয়া, তুমি আমাদের মধ্যে কেন কথা বলছো? ওই আপুটা দাঁড়িয়ে আছে, তুমি যাও তার সাথে গিয়ে কথা বলো। আমরা আমাদের মতো খেলছি, তুমি প্লিজ এখান থেকে যাও। সব কিছুতে নাক গলাতে এসো না। শুনলেন তো ভাইয়া, তে কি বললো? এখন যান প্লিজ। জেকে সরে যেতেই ছেলেটা দু হাত ভরা হলুদ তের পুরো মুখে লাগিয়ে দেয়। জেকে পুরো ঘটনা চুপচাপ দেখে যায়। তার চোখে হিংস্রতার ছোঁয়া। সে না পারছে কিছু বলতে, না পারছে সইতে, তাই আর কিছু না বলে সে সেখান থেকে চলে যায়। এখন কিন্তু তোমাকে সুন্দর লাগছে। ওয়াও, পুরো মুখটা ভূত হয়ে গেছে। ধ্যাত, ধুর, এতগুলো লাগাতে বলেছিলাম আপনাকে, ভালো লাগে না, সরেন এখান থেকে দেখি। তে গিয়ে মুখ ধুয়ে ফেলে। সেদিন আর কিছু ঘটে না। পরের দিন রং খেলার অনুষ্ঠানে সবাই মিলে মেতে ওঠে। তে আজ সাদা রঙের খুব সুন্দর একটা ঘাগরা পরেছে। রুম থেকে বের হতে যাবে এমন সময় দেখে তার রুমের সামনে জেকে দাঁড়িয়ে। ভাইয়া তুমি কিছু বলবে? কিছু কি লাগবে তোমার? জেকে আস্তে আস্তে এক পা করে ভেতরে ঢুকতে থাকে, আর তে এক পা করে পেছাতে থাকে। কিছু লাগবে ভাইয়া? তুমি তুমি সামনে আগাচ্ছ কেন? তে দেয়ালের সাথে পিঠ ঠেকে যায়। জেকে দু হাত ভরা লাল রং নিজের ঠোঁটে মেখে নেয়। তারপর সেই হাত দুটো দিয়ে তের গাল শক্ত করে ধরে তার ঠোঁটে ইচ্ছে মতো কিস করতে থাকে। তে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে, কিন্তু জেকের শক্তির কাছে সে পেরে ওঠে না। সেখানে 5 মিনিটের মতো কিস করে জেকে আর তেকে শক্ত করে ধরে রেখে এরপর ছেড়ে দিয়ে বলে, খুব শখ না তোর অন্য ছেলের স্পর্শ পাওয়ার? খুব ভালো লাগে তাই না যখন অন্য কোনো ছেলে তোর দিকে তাকায়, তোকে বার্তা দেয়, তোর সাথে কথা বলে? এসব কারা করে জানিস? যেসব মেয়ের চরিত্র নাই। কালকের তোর ব্যবহার দেখে আমার কি মনে হয়েছে জানিস? তুই চরিত্রহীন। এসব কথা শুনে তের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কাঁদবি না, আমার সামনে এসব ন্যাকা কান্না করবি না, অসহ্য। এই বলে জেকে চলে যায়। তের সারা মুখে ঘাড়ে লাল রঙের ছোঁয়া। লাল রঙের ছোঁয়া বললে ভুল হবে, জেকের ছোঁয়া। তে কান্না করতে থাকে, কাঁদতে কাঁদতে বলে, আমাকে তুমি চরিত্রহীন বলতে পারলে? শেষ পর্যন্ত এত বড় একটা কথা তুমি আমাকে বললে। তোমার একবারও বাদলো না। তোমাকে ভালোবাসাটাই আমার ভুল হয়েছে। কিন্তু কিন্তু কি করব আমি? তোমাকে দেখলে যে আমি বারবার দুর্বল হয়ে পড়ি, কঠিন থাকতে পারি না। এসব বলতে বলতে তে কান্না করতে থাকে। সে সময় জিমিন ঘরে ঢোকে। জিমিন গিয়ে তেকে কাঁদতে দেখে তাকে জড়িয়ে ধরে। তে ভাবে জেকের সাথে আর কথাই বলবে না সে। এত বড় একটা কথা শোনার পর তার সাথে আবারও কথা বলতে যাওয়ার মতো এতটাও আত্মসম্মানহীন হয়নি সে। সারাদিন রং খেলা শেষে বিকেলে সব কাজিনরা মিলে বাইরে ঘুরতে বের হয়। তারা বিভিন্ন জায়গায় ঘোরে এবং খাওয়া দাওয়া করে। পুরোটা সময় জেকে বারবার তের দিকে তাকালেও তে একবারও জেকের দিকে তাকায় না এবং কথাও বলে না। পুরোটা সময় মুখ গম্ভীর করে বসে থাকে। ঘুরতে ঘুরতে তাদের রাত হয়ে যায়।
মেঠো পথ, পাশে কিছু লম্বা বড় গাছের টুকরো, সেখানে তে বসে আছে একা, আর সবাই দূরে গল্প করছে। সে সময় হুট করে জেকে পাশে এসে বলে, রাগ করে আছিস এখনো? তে কোনো কথাই বলে না। কথা বলবি না? কিছু তো বল। তে সেখান থেকে উঠে চলে যেতে ধরলে জেকে পেছন থেকে তের হাত ধরে বসে। তে এক ঝটকায় সেই হাত সরিয়ে দিয়ে বলে, চরিত্রহীন মেয়েদের হাত ধরতে তোমার রুচিতে বাচ্ছে না? জেকে নির্বাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। তে সেখানে জেকেকে ফেলে রেখে তার অন্য কাজিনদের সাথে গিয়ে মেশে। তারপর সেখান থেকে তারা বাড়ি ফিরে যায়। তে আর জিমিন একই রুমে ঘুমায়। তের ঘুম আসছে না, কিভাবে আসবে? সে যে কখনোই জেকের সাথে এরকম খারাপ ব্যবহার করেনি। হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়। শব্দ শুনে সেদিক তাকাতেই দেখতে পায় জেকে দাঁড়িয়ে। সে শোয়া থেকে উঠে বসে, ঠিক তখনই জেকে তের মুখ চেপে ধরে। চুপ, কোনো কথা বলিস না, জিমিন এখনো ঘুমিয়ে আছে। কিন্তু কিন্তু তুমি এখানে কেন আসছো এত রাতে? কারণ তুই আমার উপর রাগ করে আছিস, তাই। এসব করে তোমার কি মনে হয় তুমি কি আমার রাগ ভাঙতে পারবে? পারবে যে তুমি সব কথা বলেছো সেসব কথা ফিরিয়ে নিতে? আমি জানি আমি কোনো কথাই ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু সেই সময় আমার মাথা ঠিক ছিল না। বিশ্বাস কর, আমি তোকে কি বলতে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না। তোকে অন্য কোনো ছেলের সাথে আমি দেখতে পারি না। কি বলছো কি তুমি এসব? কেন, তুই বুঝিস না? আমি তো বুঝি, তুই না বললেও তো বুঝি যে তুই আমাকে ভালোবাসিস। তাহলে তুই কেন বুঝিস না যে আমিও তোকে ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো মানে? আমি তোকে ভালোবাসি বোকা। সত্যি? 3 সত্যি। তে জেকেকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমিও তোমাকে ভালোবাসি। কখনো মুখ ফুটে বলতে পারিনি, কিন্তু আমি তোমাকে সব সময় ভালোবেসেছি। তোমাকে আমি সব সময় নিজে করে পেতে চেয়েছি। আমি তোমাকে বড্ড ভালোবাসি ভাইয়া। আমি আমি তোমাকে সত্যি বড্ড বেশি ভালোবাসি। এরপর তারা, আমি জানি আমিও তোকে ভালোবাসি। এরপর তারা দুজনেই দুজনের ঠোঁটে হারিয়ে যায়। এক হয়ে যায় তাদের প্রথম কিস। এটা তের জন্য অনেক বড় কিছু। এরপর জেকে তের বিছানায় শুয়ে থেকে এক কাঁধের ওপর রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ভোর হতেই সে দ্রুত রুম থেকে বেরিয়ে পড়ে। সেদিন বিকেলে ছিল মেহেদির অনুষ্ঠান। মেহেদি লাগানোর সময় তে বলে, এখানে ছোট করে যে লিখে দিতে পারবেন? কে আপু, এটা আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, বলতে পারেন। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারা চুটিয়ে প্রেম করে। মন চাইলেই অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দুজনে। হঠাৎ একদিন তে খবর পায় জেকের জন্য জেকের মা নাকি সম্বন্ধ পেয়েছে খুব ভালো এক মেয়ের। তাই নিয়ে নাকি বিয়ের কথাবার্তা চলছে। এই নিয়ে জেকে তাকে কিছুই জানায়নি। তে অপেক্ষা করতে থাকে কখন জেকে তাকে কিছু বলবে। কিন্তু বেশ কদিন পার হয়ে যায়, জেকে তাকে কিছুই জানায় না। হঠাৎ একদিন তে শুনতে পায় কাল এঙ্গেজমেন্ট। এসব শুনে তের মাথা ঠিক থাকে না। সে জেকেকে ফোন করে দেখা করতে বলে। তারা দেখাও করে। আমি অপেক্ষা করছিলাম যে তুমি আমাকে কবে জানাবে তোমার জীবনে কি চলছে। তুই কি কোনোভাবে জানতে পেরেছিস এঙ্গেজমেন্টের কথা? আমার কপালে কি কোনোভাবে লেখা আছে যে আমি গাধা? তোমার কি মনে হয় আমি এতটাই গাধা যে আমি এইটা শুনতে পারবো না কালকে তোমার তোমার লাইফে কি চলছে? শোন, আমি তোকে বলতে চেয়েছিলাম। বলতে চেয়েছিলে বিয়ে হয়ে যাওয়ার পরে? ঠিক, বিয়ে হয়ে যাওয়ার পরে বলতে ঠিক আছে, বিয়ে হয়ে যাওয়ার পর বলতে তে কালকে আমার বিয়ে হয়ে গেছে জানিস? দেখ, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমার হাতে উপায় ছিল না। কি উপায় ছিল না তোমার হাতে? না বলো, কি উপায় ছিল না তোমার হাতে? আমি হঠাৎ শুনি যে আমার জন্য নাকি মেয়ে দেখা শুরু করেছে মা। তাই আমি ভেবেছি এটাও হয়তো বন্ধ হয়ে যাবে এক সময়, কিন্তু এটা যে এতদূর গড়িয়ে যাবে আমি তো তা কখনোই বুঝতে পারিনি। ও, তোমার মা তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে আর সেটা তুমি বুঝতে পারোনি। কালকে তুমি তো আংটিও পরিয়ে দিতে আর পরশুদিন তুমি বিয়েও করে নিতে, তারপরে বলতো আমি বুঝতে পারিনি আমার বিয়ে হয়ে গেল। তুই বেশি কথা বলছিস। উচিত কথা বললে তোমার সবসময় মনে হয় আমি বেশি কথা বলছি, তাই না? ঠিক আছে, তুমি আজকে গিয়ে তোমার মাকে আমাদের কথা বলবে। কিন্তু এভাবে তো বলা যায় না। তুমি আমাকে ভালোবাসো না?
হ্যাঁ বাসি, কিন্তু সব কিছুর একটা সময় আছে। কখন আসবে সেই সময়? তোমার তোমার বিয়ের পর? আমাকে যদি তুমি এখন বলো, আমি এখনই গিয়ে আমার পরিবারের সবাইকে জানিয়ে দিতে পারবো। আর 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 খালামণির থেকে আমার পরিবার বেশি স্ট্রিক্ট। আমি যদি আমার পরিবারকে জানানোর সাহস রাখতে পারি, তাহলে তুমি কেন পারবে না? আমি যদি মেয়ে হয়ে জানতে পারি, তাহলে তুমি ছেলে হয়ে কেন জানতে পারবে না? দেখ, তুই যত সহজভাবে বিষয়টা বলছিস, বিষয়টা কিন্তু তত সোজা না। এখন আমার মনে হচ্ছে তুমি আমাকে কোনো ভালোই বাসনি। আমি অনেকবার তোমার কাছে গিয়ে বলেছি, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলো আমি তোমার কাছে গিয়েছি। অনেকবার তুমি আমাকে অনেকভাবে অপমান করেছো, আমি সবটা মেনে নিয়েছি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আমি তোমাকে এখনও ভালোবাসি, কিন্তু যাকে আমি ভালোবাসতাম সে তোমার মতো এত কাপুরুষ না, যে কিনা নিজের ভালোবাসা মুখ ফুটে বলতে পারে না পরিবারের কাছে। আমার লজ্জা হচ্ছে, আমি তোমার মতো একটা ছেলেকে ভালোবেসেছিলাম। আমাদের আর দেখা হবে না, ভালো থেকো। তে আমার কথাটা শোন প্লিজ, একবার শোন আমার কথাটা। তে আর পেছন ফিরে তাকায় না, সে চলে যায়। সে আজ বাসায় গিয়ে আর কাঁদেও না। পরদিন সে শুনতে পায় জেকে এঙ্গেজমেন্ট করে ফেলেছে। তখন সে বুঝতে পারে যে ছেলেকে সে তার পুরো জীবনটা ভালোবেসে এসেছে, সেই ছেলে তাকে কখনো ভালোই বাসেনি, শুধু ব্যবহার করে গিয়েছে। তাই সে নিজেই সেই সম্পর্কের মায়াজাল ছেড়ে বেরিয়ে এসেছে।